আচ্ছা, এবার প্রবাবিলিটির ম্যাথে আসি আবার। এটা এই ম্যাথটা দেখানোর বেশ ইচ্ছা ছিল এই স্ট্যাটিক্সের। আচ্ছা, ওকে। সো প্রবাবিলিটিতে এই ম্যাথটা দেখো তো আমি এটা করাইছিলাম কিনা, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ থ্রি ডিফারেন্ট নাম্বারস থ্রি ডিফারেন্ট ইন্টিজার্স। এটা বারবার আসতেছে, একটু ওয়েট দাও। সো এখানে কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ থ্রি ডিফারেন্ট ইন্টিজার্স, মানে তিনটা আলাদা আলাদা পূর্ণ সংখ্যা, থ্রি ডিফারেন্ট ইন্টিজার্স ফ্রম 1 to 100, to have an even product. এটা কি করাইছিলাম তোমাদের, যে 1 থেকে 100-র মধ্যে তিনটা ডিফারেন্ট নাম্বারের প্রোডাক্ট ইভেন হওয়ার প্রবাবিলিটি কত করাইছিলাম? আচ্ছা, তাহলে এটা বাদ দিই। এটা হচ্ছে ওই যে তোমার ইভেন প্রোডাক্ট থাকে তখনই যখন হচ্ছে যে কোনো একটা অ্যাটলিস্ট ইভেন হয়, ওকে, তখনই অ্যাকচুয়ালি ইভেন প্রোডাক্ট পাওয়া যায়। সো আমরা এইভাবে করতে পারি যে 1 মাইনাস তিনটাই অড, মানে তখন ওদের একটা অড প্রোডাক্ট থাকবে। সো অড নাম্বার হচ্ছে 50টা, সো 50C3 ডিভাইডেড বাই 100C3। আচ্ছা, আমি ভাবছি এটা করানো হয়নি। আর এরপর বায়োস থিওরেমের ম্যাথ আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। আচ্ছা, আমি একটু দেখি ধরো আর কি করানো যায়। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখো। এটা হচ্ছে বইতে আসা একটা কোশ্চেন, যে এ স্টুডেন্ট টেক্স অ্যান অ্যাডমিশন টেস্ট ইন 4 সাবজেক্টস, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সো এখানে বলছে হিজ চান্সেস অফ পাসিং ইন ম্যাথ is 4/5, in physics is 3/4, in chemistry is 5/6, and in English is 2/3. To qualify, he must pass in math. In math and at least 2 other subjects. So আমাদেরকে জিজ্ঞেস করছে what is the probability that he qualifies. সো এখানে আমাদেরকে সবগুলোর প্রবাবিলিটি দিয়ে দিছে, যে ম্যাথে পাস করার প্রবাবিলিটি 4/5, ফিজিক্সে 3/4, কেমিস্ট্রিতে 5/6,
আর ইংলিশে হচ্ছে 2/3। সো কোয়ালিফাই করার জন্য তার ম্যাথে পাস করতেই হবে অ্যান্ড অ্যাটলিস্ট 2 আদার সাবজেক্টে পাস করতে হবে। সো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হি কোয়ালিফাইস? ওকে, সো এটা কীভাবে করা যায়? সো আমাদের এটা হচ্ছে ম্যাথে ওর পাস করতেই হবে, ওইটা রাখলাম। আর বাকি দুইটার তোমার যে মানে এরকম হইতে হবে যে আমাদের ম্যাথ ছাড়া আরও 3টা সাবজেক্ট আছে, 3টার মধ্যে যে কোনো 2টায় পাস, একটাই ফেল, অথবা 3টাতেই পাস। ওকে, সো 4টা কেস হইতে পারে। একটা হচ্ছে ম্যাথে তো পাস অবশ্যই করবে, ম্যাথে পাস অ্যান্ড বাকি 3টাতেই পাস। আর সেকেন্ড কেস হতে পারে যে ম্যাথে পাস আর ধরো ফিজিক্সে ফেল, বাকি 2টায় পাস। মানে ম্যাথে পাস, ফিজিক্সে ফেল, আর হচ্ছে কেমিস্ট্রি আর ইংলিশে পাস। ওকে, সো বারবার এই টার্মটা আর লিখবো না আমি, এখানে জাস্ট ফিজিক্সে ফেল, তুমি ধরে নেবা যে কেমিস্ট্রি আর ইংলিশে তাহলে পাস। আর থার্ডটা হইতে পারে যে ম্যাথে তো অবশ্যই পাস করতে হবে অ্যান্ড তোমার কেমিস্ট্রিয়ে ফেল, মানে ফিজিক্সে আর ইংলিশে পাস, আর হচ্ছে ম্যাথে পাস প্লাস ইংলিশে ফেল, আর বাকি 2টায় পাস। সো এইভাবে তার অ্যাটলিস্ট 2টা সাবজেক্টে পাস করা হবে ম্যাথের পাশাপাশি। সো ম্যাথে পাস করার প্রবাবিলিটি হচ্ছে তোমার 4/5, আর বাকি 3টাতেই পাস করার প্রবাবিলিটি হচ্ছে 3/4 ইন্টু 5/6 ইন্টু 2/3। ম্যাথে পাস করার প্রবাবিলিটি হচ্ছে 4/5, ফিজিক্সে ফেল করার প্রবাবিলিটি হচ্ছে 1/4, আর কেমিস্ট্রি আর ইংলিশে পাস করার প্রবাবিলিটি হচ্ছে 5/6 ইন্টু 2/3। এটা 1/4 হয়েছে, এই যে 1 - 3/4। কেমিস্ট্রিতে ফেল, সো এটা হচ্ছে 4/5, কেমিস্ট্রিতে পাস করার প্রবাবিলিটি 5/6, ফেল করার প্রবাবিলিটি 1/6, আর ফিজিক্সে পাস করার প্রবাবিলিটি 3/4, ইন্টু হচ্ছে তোমার ইংলিশেও পাস 2/3, আর ম্যাথে পাস 4/5 অ্যান্ড ইংলিশে ফেল করার প্রবাবিলিটি হচ্ছে 1/3, আর ফিজিক্স আর কেমিস্ট্রিতে পাস করার প্রবাবিলিটি হচ্ছে 3/4 ইন্টু 5/6। সো এই 4টা ক্যালকুলেট করে যদি অ্যাড করে দাও, মানে এই 4টা কেস হতে পারে, 4টা ক্যালকুলেট করে অ্যাড করে দিলে তুমি 61/90 পাবা, মানে টোটাল সাম করবা, তাহলে এই অ্যান্সারটা পাবা। সো এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে আমি আরেকটা কোশ্চেন দেখাই এক্সট্রা। একটু ওয়েট করো। আচ্ছা, এরপর এই কোশ্চেনটা দেখো। এখানে বলছে a coin has been biased in such a way that the possibility of getting head after each toss increases by 5%. ওকে, ধরো এখানে বাংলাটাও নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। তা আমি অ্যাকচুয়ালি ওই একটা মানে অ্যাডমিশন টেস্ট যারা দেয় ওদের জন্য কোশ্চেন সেট করতাম, তো উদ্ভাসে তখন বানাইছিলাম আর কি। আচ্ছা, সো এখানে বলছে a coin has been biased in such a way that the possibility of getting head after each toss increases by 5%. মানে একটা কয়েন, খুব স্পেশাল একটা কয়েন এরকম যে আমি প্রত্যেকটা টস করার পর এটার হেড আসার পসিবিলিটিটা 5% করে বাড়ে। ওকে, মানে আমরা তো জানি হেড আর টেল আসার প্রবাবিলিটি হচ্ছে 50-50, বাট এইবার ওরকম না, এটা একটু ডিফারেন্ট কয়েন। সো আমাদেরকে বলছে ইফ দ্য কয়েন রিমেইনস নিউট্রাল ইনিশিয়ালি, যে প্রথমে কয়েনটা হচ্ছে নিউট্রাল মানে আনবায়াসড, এখন বলছে অ্যান্ড ইজ টসড 3 times, দেন হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য সেকেন্ড হেড অন দ্য থার্ড টস। ওকে, কোশ্চেনটা একটু টাফ, বাট এইটা
বুঝলে তুমি মানে এরকম কোশ্চেন আরও সলভ করতে পারবা। ওকে, সো আমি আবার কোশ্চেনটা বলি। একটা কয়েন, সেটাকে 3বার টস করব। এখন আমাদেরকে বলছে যে এই কয়েনটায় প্রত্যেকবার টসের পর এটার হেড আসার প্রবাবিলিটিটা 5% করে ইনক্রিজ হয়। এখন বলছে যে প্রথমে যদি কয়েনটা নিউট্রাল থাকে আর এটাকে যদি আমি 3বার টস করি, তাহলে সেকেন্ড হেডটা থার্ড টসে আসার প্রবাবিলিটি কত? বুঝছি? সো আমাদের কোন কোন কেসে থার্ড টসে সেকেন্ড হেড আসবে? সো আমরা একটু দেখি। 3টা টসে এরকম 3টা রেজাল্ট। সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড হেড। তার মানে কি, এখানে অবশ্যই প্রথমে আরেকটা হেড আসছে, বা কিন্তু দুইটা আসে নাই। দুইটা আসলে এটা তো থার্ড হেড হবে। সো আমাদের থার্ড টসে হেড আসবে। আর এইখানে তাহলে সেকেন্ড হেড আসতে পারে দুইভাবে। একটা হচ্ছে প্রথমে হেড, তারপরের বার টেল, আর আরেকটা হচ্ছে প্রথমবার টেল, তারপরের বার হেড, তারপরের বার হেড। আর কোনোভাবে কি পসিবল থার্ড টসে সেকেন্ড হেড আসা? না, এই কয়ভাবেই পসিবল। এখন এই দুইটা কেসের জন্য তোমার আলাদা আলাদা প্রবাবিলিটি বের করে অ্যাড করতে হবে। সো এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2। সো কেস 1-এর জন্য দেখো প্রথমবার হেড আসার প্রবাবিলিটি কত বলো তো? একদম প্রথমে, হ্যাঁ, হাফ বা 50%, তুমি পার্সেন্টেজ দিয়েও লিখতে পারো। 50% ইন্টু পরের বার টেইল আসার প্রবাবিলিটি কত? দেখো পরের বার কিন্তু এই যে বললাম একবার টস করলেই হেড আসার প্রবাবিলিটিটা 5% বাড়ে। তার মানে টেইল আসার প্রবাবিলিটি কত হয়? 5% কমে, তাই না? সো পরের বার টেইল আসার প্রবাবিলিটি হচ্ছে 50% না, 45%। সো 45%। আর তারপরের বার হেড আসার, এই যে দুইবার টস করে ফেললাম, এবার কি টোটাল 5 + 5 10% ইনক্রিজ হয়েছে। তারপরের বার হেড আসার প্রবাবিলিটি কত তাহলে? 50 থেকে প্রথমে একবার 5 বাড়লো 55, তারপরে একবার 5 বাড়লো 60। সো পরের বার হেড আসার প্রবাবিলিটি 60%। বুঝছি এটা সবাই? কারণ দেখো প্রথমবার টস করার পর তোমার হেড আসার প্রবাবিলিটি এখন 55% আর টেইল আসার প্রবাবিলিটি 45%। সেকেন্ডবার টস করার পর হেড আসার প্রবাবিলিটি আরও 5% বাড়ছে, টেইল আসার প্রবাবিলিটি আরও 5% কমছে, ঠিক আছে? সো এরপর জাস্ট 50%। আর একদম প্রথমে হচ্ছে 50% আর টেইলেরও ছিল 50%। সো প্রথমে 50, তারপর এবার 45, তারপর এবার 60। আর কেস 2টা তাহলে প্রথমে হেড 50 আর টেইল হচ্ছে 50%, তার এইটাই হচ্ছে হেড হচ্ছে 55%, টেইল হচ্ছে 45%, আর তারপর এবার হেড হচ্ছে 60%, ওই একই রকম, আর টেইল হচ্ছে 40%। বাট এবার মাল্টিপ্লিকেশনটা হবে ডিফারেন্ট। প্রথমবার টেইল আসার প্রবাবিলিটি 50, পরের বার হেড আসার প্রবাবিলিটি 55, আর তারপরের বার আবার হেড আসার প্রবাবিলিটি 60। সো এই দুইটা অ্যান্সার অ্যাড করবা। ওকে, আচ্ছা এখানে একটা ফিজিক্সের কোশ্চেন আছে, বাট এইটা দিয়েও আমি একটা প্রবাবিলিটি ম্যাথ বানাবো। অ্যাকচুয়ালি আমি এই কোশ্চেনগুলো বানায়ে একটা ফেসবুক গ্রুপ খুলছিলাম নিজেই, ওইখানে অ্যাকচুয়ালি রেগুলার পোস্ট দিতাম তো। আর এই কোশ্চেনগুলো আমি আবার উদ্ভাসেও দিতাম। সো পরে উদ্ভাস এটা জানতে পেয়ে আমার ওই গ্রুপ বন্ধ করাই দিচ্ছে আর কি, আমাকে বলে মানে আমি কেন ওদেরকে দেওয়া কোশ্চেন আবার অন্য জায়গায় দিচ্ছি এর জন্য। আচ্ছা দেখো, আচ্ছা সো এখানে আমাদের কোশ্চেনটা এরকম যে এ স্যাটেলাইট ইজ অরবিটিং অ্যারাউন্ড দ্য আর্থ অ্যাট এ হাইট অফ 10,000 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। এখন এই হচ্ছে আর্থ সারফেস, ওকে?
আর এখানে ধরো তোমার তুমি এই বাংলাদেশে থাকো, সো এখন কোশ্চেনটা হচ্ছে যে তুমি যদি দিনের যে কোনো এক সময় তোমার উপরের দিকে তাকাও, তখন এই স্যাটেলাইটটা উপরে আকাশে দেখতে পাওয়ার প্রবাবিলিটি কত? কোশ্চেনটা বুঝছো? যে একটা স্যাটেলাইট, সেটা হচ্ছে আর্থের উপর 10,000 কিলোমিটার সারফেস থেকে 10,000 কিলোমিটার উপরে রোটেট করতেছে। তো তুমি যদি যে কোনো এক সময় উপরের দিকে তাকাও, তখন এই স্যাটেলাইটটা দেখতে পাওয়ার প্রবাবিলিটি কত? মানে তুমি সারা, ধরো এখানে দিন রাত বলে কিছু নাই, মানে তুমি উপরে তাকাইলেই স্যাটেলাইটটা দেখতে পাও আর কি, ঠিক আছে? সো এরকম যে তুমি যদি উপরের দিকে তাকাও, তাহলে এই স্যাটেলাইটটা দেখতে পাওয়ার প্রবাবিলিটি কত? সো আইডিয়াটা কি হইতে পারে, এটা কিভাবে বের করবা? দেখি কেউ বলতে পারো কিনা। ভাইয়া এটা কি এভাবে করা যেতে পারে যে হচ্ছে মানে পৃথিবী যেরকম মানে 24 ঘন্টা করে ওটা ওরকম? হ্যাঁ হ্যাঁ, স্যাটেলাইটটা তুমি এইটা বের করতে পারবা না যে স্যাটেলাইটটার কত, ওই টাইম পিরিয়ড বা পর্যায়কাল কত, ওইটা বের করতে পারবা। সেটা একটা হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা করা যাবে। আর এখন এখানে আমাদেরকে কোশ্চেনটাই বলছে যে তুমি উপরে দেখবা কিনা সেই প্রবাবিলিটি কত। সো আমরা এইভাবে চিন্তা করব যে আমাদের প্রবাবিলিটিটা হবে যে দিনের কতক্ষণ স্যাটেলাইটটাকে দেখা যায়, সেটা হবে এই যে উপরে, যে 24 ঘন্টার মধ্যে এই স্যাটেলাইটটা বাংলাদেশের উপর কতক্ষণ দেখা যায় সেটা বের করব। এটাই ছিল ওই কোশ্চেনটা আর কি। এখানে ওই যে ফর হাউ মাচ টাইম ক্যান ইট অবজার্ভ বাংলাদেশ ইন ওয়ান রোটেশন, মানে স্যাটেলাইটটা পৃথিবীকে অবজার্ভ করতেছে আর কি। সো সেটা কতক্ষণ ধরে অবজার্ভ করতে পারবে, মানে স্যাটেলাইট তোমাকে যতক্ষণ দেখবে তুমিও তো স্যাটেলাইটকে ততক্ষণই দেখবা। সো আমরা এভাবে চিন্তা করব যে এই দিনের 24 ঘন্টার মধ্যে এই স্যাটেলাইটটা কতক্ষণ উপরে দেখা যায়, কারণ সবসময় তো দেখা যাবে না, একসময় স্যাটেলাইটটা এখানে থাকবে, তখন তো আমি ওটাকে দেখতে পারবো না, তাই না? আমি তো আমার ভিশন তো জাস্ট এই লাইন বরাবর, আমি তো এই পাশে কোনো কিছু দেখতে পারবো না। সো আমি বের করবো যে দিনের কতক্ষণ এই স্যাটেলাইটটা এই জায়গাটাতে থাকে, এটা হচ্ছে ওই যে আমরা প্রজেক্টরের ম্যাথটা করছিলাম না, ওইটার মতো। আর এরপর বের করবো যে দিনের টোটাল টাইম কত, দিনের টোটাল টাইম হচ্ছে 24 ঘন্টা। তো তোমার মেইন কাজই হচ্ছে যে এখানে এই স্যাটেলাইটটা কতক্ষণ বাংলাদেশের উপরে ঘুরবে সেইটা বের করা, ওকে? মানে কতক্ষণ এটাকে দেখা যাবে, এটা হচ্ছে 24 আওয়ার্স, আর উপরে কত আওয়ার স্যাটেলাইটটা বাংলাদেশকে দেখবে অথবা বাংলাদেশ থেকে স্যাটেলাইটটাকে দেখা যাবে, সো এটা বের করতে হবে, ওকে? সো এখন এটা একটা ফিজিক্স প্রবলেম। সো আমরা, হ্যাঁ বলো, বুঝি না, আবার বলো। হ্যাঁ, সেটাই এখন বের করতেছি, দেখো। সো আমাদের স্যাটেলাইটটা তো রোটেটিং, তাই না? সো আগে দেখো যে স্যাটেলাইটটাকে তুমি কতক্ষণ দেখতে পারবা, মানে কোন জায়গাগুলোতে দেখতে পারবা। এই যে লাইনটা টানছি না, একটা হরাইজন্টাল লাইন, এই লাইন বরাবর, মানে এই লাইনের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি এই স্যাটেলাইটটাকে দেখতে পারবা, এরপরে কিন্তু আর দেখতে পারবা না, তাই না? যখন এই পাশে চলে আসবে তখন তুমি এই বাংলাদেশে বসে এই যে হরাইজন যে লাইন, এর নিচে যখন চলে যাবে তখন মনে হবে কি স্যাটেলাইটটা ডুবে গেছে আর কি, মানে সানসেটের মতো এই স্যাটেলাইটটাও ডুবে গেছে, বা এই পাশেও, ওকে? সো আমাদের দেখা যাবে হচ্ছে জাস্ট এই পোর্শনটুকু। সো আমাদের বের করতে হবে যে স্যাটেলাইটটা এই পোর্শনে কতক্ষণ থাকে, এই পোর্শনটায় কতক্ষণ থাকে। সো এটা অনেকভাবে বের করা যায়। একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে যদি বের করি, দেখো আমরা এইখান থেকে এইখানে একটা লাইন টেনে দিব, আর এইখানে একটা লাইন টেনে দিব, আর মানে আমরা এক কাজ করব যে এখানে এই কোণটা কত, তাই না? এই কোণ, এইটুক অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করে স্যাটেলাইট। সো আমরা বের করবো এই কোণটা কত, এই অ্যাঙ্গেলটা কত, আর এই অ্যাঙ্গেলটা বের করে দেন আমরা স্যাটেলাইটের যে ওমেগা আছে সেটা দিয়ে ডিভাইড করে দিব, তাহলেই আমাদের কি এই টাইমটা বের হয়ে আসবে, রাইট? মানে এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ডিভাইডেড বাই ওমেগা, এই টাইমটাই হচ্ছে আমাদের এইখানে থাকার টাইম, ওকে? বাট ঘন্টা ইউনিটে দিতে হবে বা আওয়ার ইউনিটে। এখন এখানে থিটাটা বের করি, থিটাটা বের করা যায় কীভাবে, জিওমেট্রি দিয়ে। এটা হচ্ছে এই হচ্ছে আর্থের রেডিয়াস, আর এইটা হচ্ছে কি আর প্লাস এইচ, তাই না? স্যাটেলাইটটা যদি হাইট হয় এইচ, তাহলে এটা কত আসলে আর প্লাস এইচ। এই অ্যাঙ্গেলটা বের করা যায়, এটা হচ্ছে কত
এটা হচ্ছে সাইন ইনভার্স আর বাই আর প্লাস এইচ। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন ইনভার্স আর বাই আর প্লাস আর না কজ ইনভার্স, এটা কজ ইনভার্স হবে, ভূমি এটা। সো কজ ইনভার্স আর বাই আর প্লাস এইচ। এই যে এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করে, এটা হচ্ছে থিটা বাই টু। তোমার পুরোটা যদি থিটা হয় এটা হচ্ছে থিটা বাই টু, আর থিটা বাই টু হচ্ছে কজ ইনভার্স আর বাই আর প্লাস এইচ। আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা? টোটাল অ্যাঙ্গেলটা পাবা। এই হইল তোমার থিটা। আর ওমেগা কত? সো আর প্লাস এইচ হাইটে এটার ওমেগা কীভাবে বের করতে পারি? ওমেগা হচ্ছে এইভাবে বের করব যে দেখো এটা আর প্লাস এইচ হাইটে আছে, সো ওর ওইখানে সেন্ট্রিপিটাল ফোর্স এম ওমেগা স্কোয়ার আর প্লাস এইচ, এম ওমেগা স্কোয়ার আর প্লাস, অত ঝামেলা করার দরকার নেই। এম ওমেগা স্কোয়ার আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু জি, ওইখানে ওর গ্র্যাভিটেশন ফোর্স জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা অনেকভাবেই তো করা যায়, টি এর ফর্মুলা আছে, টি স্কোয়ারের ফর্মুলা আছে, আমি অত ঝামেলা করা প্রেফার করতেছি না। ওইভাবে করতে পারো যে থিটার রেশিও, যে এখানে থিটা কত আর টোটাল হচ্ছে 3600, সো টাইম পিরিয়ডের এত অনুপাত। বাট এটা একদমই সহজে করা যায়। সো ওই হাইটে হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল টু ওইখানে গ্র্যাভিটেশন ফোর্স, সো এম এম কাটা, সো এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু এত। সো এটাকে এখানে বসো। ওকে, সো এই ভ্যালুটা এখান থেকে বের করে এই জায়গায় বসাবা, তাহলেই ডান। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা ঠিক আছে তাহলে। ভাইয়া ওইটা কি ওই পর্যন্তই? হ্যাঁ হ্যাঁ, এরপর জাস্ট থিটা ডিভাইডেড ওই টি ডিভাইডেড বাই 24 ঘন্টা, তাহলেই হবে, শেষ। সো ওইটাই হচ্ছে তোমার দিনে যে কোনো একটা সময় 24 ঘন্টার যে কোনো একটা টাইমে উপরে তাকাইলে তোমার স্যাটেলাইটটা দেখার প্রবাবিলিটি আর কি। আচ্ছা এরপরের কোশ্চেনে যাই। হ্যাঁ 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 অবশ্যই, তুমি যেভাবে করো যে টি ইজ ইকুয়াল টু 2 পাই, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। দেন টি বের করতে পারো এখান থেকে, টি হচ্ছে তাহলে এত, আর দেন এরপর এখান থেকে টোটাল টাইম হচ্ছে, টোটাল টাইমটা হচ্ছে তোমার 2 পাই রেডিয়ানের জন্য, তাহলে এই থিটার জন্য কত ওইভাবে করতে পারো, সমস্যা নেই। যে স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, স্মল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু, ও আচ্ছা এখানে এখন একটা ঝামেলা আছে, তো এটা হয় নাই, আমি আগে যে ম্যাথটা করছি এটা হয় নাই, আমি নিজেই কোশ্চেনটা সেট করে আসলে ভুলভাবেই করছি। ধরো এটা ওইখানে আসি, এটা হয় নাই এই জায়গাটা, এখানে একটু ভুল গেছে। না ওরকম না, এটা আসলে দেখো এখানে ঝামেলাটা হয়েছে কি, আমরা এখানে আর্থকে স্টেশনারি ধরে নিছি, আমাদের তো আর্থ তো রোটেটিং তাই না। সো এরকম হবে, দেখো যে স্যাটেলাইটটা ধরো এই হাইটে ছিল, তো স্যাটেলাইটটাকে দেখার প্রবাবিলিটি কত এটা বের করতে বলছে যে কোনো এক সময় যদি তাকাও। সো এই হচ্ছে আমাদের এইটুক জায়গায় এটাকে দেখা যায়, বাট সমস্যা হচ্ছে এখানে স্যাটেলাইটের ওমেগাটা, আমরা এখানে একটা জিনিস অ্যাজিউম করে নিব যে আসলে স্যাটেলাইটও পৃথিবী যেদিকে ঘুরে ওই দিকেই ঘুরবে, এটাই অ্যাকচুয়ালি এটা একটা কনভেনশন টাইপেরই, সব স্যাটেলাইটই অ্যাকচুয়ালি ওই আর্থ যেদিকে রোটেট করে ওই দিকেই ঘুরে, আদারওয়াইজ উল্টা দিকে ঘুরে তো লাভ নেই, বুঝতে পারছো। সো এখানে ধরো স্যাটেলাইটটা যদি এদিকে ঘুরে, আর্থটাও এদিকে ঘুরতেছে, সো এখানে একটা জিনিস হবে যে আমরা যে টি ইজ ইকুয়াল টু থিটা বাই ওমেগা করলাম, সবই ঠিক ছিল, এখানে এই ওমেগার ভ্যালুটা আমরা ভুল বসাইছি, এখানে অ্যাকচুয়ালি ওমেগা বসবে না, কারণ তুমি তো আর্থ থেকে অবজার্ভ করবা তাই না। সো স্যাটেলাইটটার যে ওমেগা আর আর্থের যে ওমেগা, তোমার এখানে রিলেটিভটা নিতে হবে,
আপেক্ষিক বেগ, কারণ আর্থ তো রোটেট করতেছে। সো আর্থের রেসপেক্টে স্যাটেলাইটের ওমেগা কত হবে সেটা দেখতে হবে। সো আমাদের এখানে অ্যান্সারটা হবে এরকম, থিটা ডিভাইডেড বাই স্যাটেলাইটের ওমেগা ডিভাইডেড বাই আর্থের ওমেগা। বুঝা গেছে? এরকম হবে। যদি জিওস্টেশনারি স্যাটেলাইট বলো তাহলে কি মাইনাস করা লাগবে? জিওস্টেশনারি স্যাটেলাইট, তো এক জায়গায় থাকবে। জিওস্টেশনারি স্যাটেলাইটে হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইটের ওমেগা আর আর্থের ওমেগাটা সেম। সো এখানে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি 1, বুঝতে পারছো? ওইখানে প্রবাবিলিটি, জিওস্টেশনারি স্যাটেলাইট তো তুমি সবসময় দেখবা, বুঝছো নাই? ও সবসময় হ্যাঁ হ্যাঁ সেটাই। আর এখানে মেইনলি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে রিলেটিভ ভেলোসিটির এটা, যেখানে তোমার অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটি নিয়ে করতে হবে, বুঝছো? মানে আর্থের রেসপেক্টে এইটার ওমেগা যত, তুমি তো অ্যাকচুয়ালি তত অবজার্ভ করবা, কারণ আর্থ তো রোটেট করতেছে। আর্থ স্টেশনারি হইতো তখন আমি জাস্ট এই শুধু ওমেগা স্যাট দিয়ে করতাম, বাট আর্থ তো রোটেটিং এবং একই ডিরেকশনে। সো এখানে ওমেগা আর্থটা আবার সাবট্রাক্ট করতে হবে, বাকি সব সেম। এখানে থিটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা যে 2 cos ইনভার্স আর বাই আর প্লাস এইচ, আর ওমেগা স্যাট হচ্ছে তোমার কিউবিক রুট জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল কিউব, আর আর্থের ওমেগা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 24/3600। দেন এই টাইমটা এখান থেকে বের করে তুমি ক্যাপিটাল টি না 24 ঘন্টা দিয়ে আবার ডিভাইড করবা, কারণ তোমার স্যাম্পল স্পেসের টোটাল টাইম হচ্ছে 24 ঘন্টা, এর মধ্যে যে কোনো এক সময় দেখা যাবে। ওকে, সো তোমার ফেভারে থাকবে এই টাইমটা, আর এমনি টাইম হচ্ছে পুরো দিন 24 ঘন্টা। সো প্রবাবিলিটিটা ওই টাইমের বেসিসে ডিসাইডেড হবে। কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে করতে পারো। আরেকটা কোশ্চেন ছিল আমার, ওইটা ঠিক মনে আসতেছে না, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, আমি দেখি ওইটা পাওয়া যায় কিনা, একটু ধরো। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে বুয়েট 14 ব্যাচে বায়াসের একটা কোশ্চেন আসছিল, ওইটা দেখাই। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে তিনটা একই রকম বক্স, ওকে, তিনটা একই রকম বক্স, আইডেন্টিক্যাল বক্স, সো প্রত্যেকটাই দুইটা একই রকম ড্রয়ার আছে, প্রত্যেকটা এরকম দুইটা ড্রয়ার। এটা হচ্ছে বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3, আর এগুলো হচ্ছে ড্রয়ার 1, ড্রয়ার 2, এটা ড্রয়ার 1, ড্রয়ার 2, এটা ড্রয়ার 1, এটা ড্রয়ার 2। সো আমাদেরকে বলছে যে প্রথম বক্সের দুইটা ড্রয়ারের প্রত্যেকটাতে পেন্সিল, একটি করে পেন্সিল আছে, মানে এইখানে একটা পেন্সিল, 1 পেন্সিল, আর এখানে 1 পেন্সিল। দ্বিতীয় বক্সটার প্রত্যেক ড্রয়ারে একটা করে কলম আছে, এখানে দুইটাই তো পেন, আচ্ছা কে দিয়ে লিখি, এক কলম, আর এখানেও একটা কলম আছে। আর থার্ড বক্সের একটা ড্রয়ারে একটা পেন্সিল, আর একটা ড্রয়ারে একটা কলম আছে, ওকে। এখানে একটা ড্রয়ারে হচ্ছে, আচ্ছা এখানে বলছে ড্রয়ারগুলো একই রকম, মানে বক্সগুলো যেরকম আইডেন্টিক্যাল, ড্রয়ারগুলো হচ্ছে আইডেন্টিক্যাল। সো এখানে আমাদের বলছে যে একটা বক্সে হচ্ছে, মানে এটা ডিপেন্ড করে না, দুইটা বক্স অ্যাকচুয়ালি সেম, বক্স দুইটা অ্যাকচুয়ালি একই রকম। সো এখানে বলছে যে 3 নম্বর বক্সের একটা ড্রয়ারে হচ্ছে একটা পেন্সিল আছে, ধর এই প্রথমটায় পেন্সিল আছে, আর পরেরটাই হচ্ছে একটা কলম আছে। সেই হচ্ছে কোশ্চেন। আমাদেরকে বলছে যে লটারি করে যদি একটা বক্স আমি সিলেক্ট করি, অ্যান্ড দেন আমি যদি সিলেক্টেড বক্সের একটা ড্রয়ার খুলি, অ্যান্ড সেই ড্রয়ারটা খুলে আমি যদি একটা পেন্সিল পাই, তাহলে পেন্সিলটা যে প্রথম বক্স থেকে আসছে এইটার প্রবাবিলিটি কত? ওকে, সো কোশ্চেনটা একটু ভালো করে বোঝার ট্রাই করি। যে আমাদের বলছে যে লটারি করে যে কোনো একটা বক্স আমি চুজ করব, সেইখান থেকে আমি যে কোনো একটা ড্রয়ার খুলবো, সেই ড্রয়ারটা খুলে আমি একটা পেন্সিল পাইছি, মানে আমি তোমাকে আউটপুটটা বলে দিলাম,
এখন বের করো যে এটা যে ফার্স্ট বক্স থেকে আসছে তার প্রবাবিলিটি কত। দ্যাট ইজ আমি একটা পেন্সিল পাইছি, এখানে পেন্সিল পাইছি, সেইটা আচ্ছা পেন্সিল পাইছি এটা হচ্ছে গিভেন, সো সেটা যে বক্স 1 থেকে আসছে এটার প্রবাবিলিটি কত। সো বায়াস থিওরেম, ওকে। সো আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে প্রবাবিলিটি অফ বক্স 1 অ্যান্ড পেন্সিল, এইটার প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি, কন্ডিশনাল যেহেতু, সো এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বক্স 1 ইন্টু প্রবাবিলিটি অফ পি গিভেন বক্স 1, অর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ পি ইন্টু প্রবাবিলিটি অফ B1 গিভেন পি। সো আমাদের বের করতে হবে এই টার্মটা। সো এইটাকে রেখে আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আমরা পাবো প্রবাবিলিটি অফ B1 গিভেন পি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ B1 ইন্টু প্রবাবিলিটি অফ পি গিভেন B1 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ পি। সো এখানে নিউমারেটরে কি হবে দেখো, যে ফার্স্ট বক্স চুজ হওয়ার প্রবাবিলিটি কত। ফার্স্ট বক্স চুজ সবাই একই রকম, সো ইকুই প্রবাবল, সো ফার্স্ট বক্স চুজ হওয়ার প্রবাবিলিটি 1/3। আর ফার্স্ট বক্স চুজ করার পর ওইখান থেকে একটা পেন পাওয়ার প্রবাবিলিটি কত, সরি একটা পেন্সিল পাওয়ার প্রবাবিলিটি কত। সো একটা পেন্সিল পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এরকম যে আমি ইদার প্রথম ড্রয়ারটা থেকে নিতে পারি অর তার পরের ড্রয়ারটা থেকে নিতে পারি। দ্যাট ইজ প্রথম ড্রয়ারটা চুজ করলেই সেখান থেকে একটা পেন পেয়ে যাব, অর সেকেন্ড ড্রয়ারটা চুজ করলে আমি সেখান থেকে একটা পেন পেয়ে যাব, সরি পেন্সিল পেয়ে যাব। দ্যাট ইজ 1, মানে ওইখান থেকে একটা তুমি পেন্সিল পাবাই, এটা তো শিওর, রাইট। আচ্ছা এখানে একটা ভুল করছি আমি, একটু ধরো, না ঠিকই আছে, হ্যাঁ হাফ অথবা হাফ, বা আর একটু যদি বুঝায় লিখি এটা হচ্ছে হাফ, অ্যান্ড ওইটা খুললে এরপর একটা পেন্সিল পাবাই, অথবা সেকেন্ড বক্সটা চুজ করলে একটা পেন্সিল পাবাই। আচ্ছা এটা না লিখে একবারে 1 লিখে দেওয়া যায়, কারণ ফার্স্ট বক্স যদি চুজ করো আর সেখান থেকে যদি যে কোনো একটা জিনিস বের করো এটা পেন্সিল হবেই, এটা সার্টিন। তারপর আমি পুরোটা লিখলাম। এবার ডিভাইডেড বাই টোটাল কয়ভাবে পেন্সিল পাওয়া যেতে পারে, টোটাল কতভাবে পেন্সিলটা পাবো। সো একটা হচ্ছে যে ফার্স্ট বক্স থেকে পেন্সিল পাওয়া, এটা সেম। আরেকটা হচ্ছে অথবা আমি সেকেন্ড বক্স চুজ করতে পারি, অ্যান্ড দেখো সেকেন্ড বক্স থেকে কিন্তু পেন্সিল পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, মানে প্রবাবিলিটিটা 0, একবারে 0 লিখতে পারো। আর থার্ড বক্সটা আবার 1/3 ওয়েতে চুজ করা যায়। থার্ড বক্সে 50-50 চান্স, 50-50 চান্সে তুমি প্রথম ড্রয়ারটা খুলবা তখন একটা পেন পাবা, অর তুমি বাকি 50% চান্সে সেকেন্ড ড্রয়ারটা খুলবা আর সেখানে পেন পাবা না। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত আসে দেখি। এখন মানে অ্যাডমিশন টেস্টে একটা প্রবলেম হচ্ছে যে ধরো এরকম কোশ্চেন আসে বাট টাইম থাকে খুব শর্ট। সো আগে থেকে যদি তুমি ইনাফ প্র্যাকটিস করে না যাও বা সহজ ম্যাথেও যদি তুমি আটকাও তখন কিন্তু ধরা। তুমি যদি ধরো অলরেডি সব সহজ ম্যাথ পারো, বইয়ের সব ম্যাথ পারো, তখন দেখা যাবে যে তোমার এই কঠিন কোশ্চেনগুলো তুমি অ্যাডমিশন টেস্টে বসে ঠান্ডা মাথায় সলভ করতে পারবো আর কি। যেমন এই কোশ্চেনটার অ্যাভারেজ টাইম ছিল হচ্ছে 3 মিনিট। এটা কিন্তু প্রথম ট্রায়ালে একটু পারা টাফ, রাইট? 3 মিনিটে এত বড় একটা কোশ্চেন বোঝা। স্যাটেলাইটের ম্যাথটা কি 3 মিনিটে পারা সম্ভব নাকি? হ্যাঁ অবশ্যই সম্ভব, হ্যাঁ অবশ্যই সম্ভব। কিন্তু ভাই ওটা তো এটা যেমন তাও একটু মানে হচ্ছে এই ধরনের ম্যাথ তো দেখা যায় আর কি, মানে ড্রয়ার কলম এগুলো, কিন্তু ভাই স্যাটেলাইট এগুলো তো একটু অন্যরকম না, এগুলো মানে হুট করে মাথায় আসে কিভাবে? অ্যাকচুয়ালি এরকম কোশ্চেন আসার ফ্রিকোয়েন্সিটা খুব কম, বাট আসলে পারা যায়। মানে দেখা যায় যদি কনফিডেন্স থাকে বা পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করা যায় বা সহজগুলো আগে সলভ করে দেন একটু বেশি টাইম অ্যালোকেট করে দেন ওইটা করলে ওটা করা সম্ভব, মানে ইম্পসিবল না আর কি। আচ্ছা এখানে এটা দেখাই, যেমন এই কোশ্চেনটাই, এই যে স্যাটেলাইটের কোশ্চেনটাই, এটা আমি কিন্তু আগে উদ্ভাসে একটা ফিজিক্স পরীক্ষায় দিয়ে আসছি আমার সময়। ওই কোশ্চেনটাই আমি আবার একটু মডিফাই করে আবার দিয়ে দিছি। সো ওই কোশ্চেন ওইটা যখন আসছিল আমি কিন্তু ঠিকই পারছিলাম, ওইটা ফিজিক্সের একটা কোশ্চেন আসছিল, তখন ওইটা ঠিকই পারছিলাম। ইভেন ওই সময় এটাও মাথায় আসছে যে রিলেটিভ ভেলোসিটি দিয়ে করতে হবে, আর ওদের সলভেও এই রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা ছিল না।
পরে আমি আবার এটা রিপোর্ট করছি, পরে ওরা আবার কোশ্চেন অন্যদের সাথে ডিসকাস করে এটার কারেকশন দিছে, মানে সিনিয়র টিচার যারা। হয়েছে। আচ্ছা, সো এখানে এটা অ্যান্সার আসে হচ্ছে 2/3। 2/3, ওকে, 2/3। আচ্ছা, এরপরে দাঁড়াবে আরেকটা ম্যাথ দেখে আজকে শেষ করে দেবো একটু পর। এটা খুব ভালো কোশ্চেন ছিল, এটা ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না আমার। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনগুলোর প্যাটার্ন এক এক বছর এক এক রকম হয়। দেখা যায় ধরো, মানে এটা ডিপেন্ড করে কোন ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে। ধরো যদি সিএসসি কোশ্চেন করে তখন দেখা যায় ম্যাথ খুব টাফ হয়। আবার ট্রিপলি যদি কোশ্চেন করে তখন, ট্রিপলি বা মেকানিক্যাল থেকে যদি কোশ্চেন হয় তখন দেখা যায় যে এই ফিজিক্স খুব টাফ করে, ওকে, ফিজিক্স। আর আবার ধরো যদি, আর কেমিস্ট্রি অবশ্য ডিপার্টমেন্ট করে না, এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে আলাদা, ওরা কোশ্চেন করে। বাট মেইনলি কোশ্চেনগুলো হচ্ছে এই ট্রিপলি, সিএসসি, মেকানিক্যাল এরাই করে। অ্যান্ড দেখা যায় যে ম্যাথ যদি সিএসসিরা করে তখন ম্যাথ কঠিন হয়, আর আদারওয়াইজ ফিজিক্স কঠিন হয়। যেমন আমাদের সময় হচ্ছে ট্রিপলি কোশ্চেন করছে। আচ্ছা, এখানে এরপরে আমরা তাহলে বইয়ের ম্যাথই করি। আমি ওই নতুন কোশ্চেনটা পরে মনে পড়লে বলবো। আচ্ছা, একটু দাঁড়াও, বইটা ওপেন করি। আচ্ছা, সো এরপর আমরা একটা কোশ্চেন দেখি, দেখো। সো আমাদেরকে বলছে যে the chances in favor of an event taking place is 5:3, and the chances against another independent event taking place is 2:4. What is the probability of at least one event happening? ওকে, সো আমাদেরকে এটা বের করতে বলছে যে কোনো একটা ইভেন্ট হওয়ার পক্ষে হচ্ছে চান্স হচ্ছে 5:3, দ্যাট ইজ 8 বারের মধ্যে 5 বার হবে, 3 বার হবে না, এরকম। আর আরেকটার ক্ষেত্রে বলছে যে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের হওয়ার এগেইনস্টের চান্স হচ্ছে 2:4, মানে 2 বার হবে না আর 4 বার হবে। ওকে, সো আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট হ্যাপেনিং। সো এরকম হইতে পারে যে, সো আমরা এইভাবে করতে পারি যে দুইটা ইভেন্টের একটাও হবে না, অ্যান্ড দেন সেটাকে 1 থেকে সাবট্রাক্ট করে দিব। সো আমরা বলবো যে ইভেন্ট 1ও হবে না অ্যান্ড ইভেন্ট 2ও হবে না। সো এইভাবে লিখতে পারি যে ইভেন্ট 1 হবে না, এটার প্রবাবিলিটি কত? ইভেন্ট 1-এর ফেভারে আছে 5 জন, অ্যাগেনস্টে আছে 3 জন। সো এটা না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/8 ইন্টু পরের ইভেন্টটা অ্যাগেইনস্টের কথা যেহেতু বলছে, তার মানে প্রথমটা অ্যাগেইনস্টে, পরেরটা ফেভারে। সো 2 বার হবে না, 4 বার হবে। সো এটা না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/8।
সরি 2/6, সো অ্যান্সার হচ্ছে 1 মাইনাস 1/8 which is 7/8. ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন দেখো। A dice is tossed 8 times. একটা ডাইসকে আমি 8 টাইম থ্রো করব। What is the probability of the third 6 in the 8th toss? আগের ওই কোশ্চেনটার মতোই, বাট একটু টাফ এবার, যে এবার কেস বেশি আর কি। তো আমাদেরকে বলছে যে একটা ডাইস যদি আমি 8 বার থ্রো করি তাহলে 8th টসে থার্ড 6 আসার প্রবাবিলিটি কত। সো চিন্তা করে দেখো যে তোমার এখানে রেজাল্ট হচ্ছে 8টা। ওকে, 1 2 3 4 5 6 7 8। সো এই 8th টসে আমরা চাচ্ছি যে থার্ড 6 আসুক। থার্ড 6 মানে এখানে 6, তার মানে এর আগে দুইটা 6 আসবে যে কোনো দুইটা জায়গায়। সো আমরা এভাবে চিন্তা করবো জাস্ট পারমুটেশন কম্বিনেশন দিয়ে, যে এর আগে তার মানে দুইটা 6 বসতে হবে এই 7টা জায়গায়, 2 6 বসতে হবে, দুইটা 6। আর এর পাশাপাশি বাকি যে 5টা জায়গা থাকবে সেই 5টা জায়গায় যে কোনো কিছু বসতে পারে। ওকে, সো আমরা আগে এক কাজ করি, 7টা জায়গায় মধ্যে প্রথমে দুইটা চুজ করি, সেই দুইটা জায়গায় আমি 6 বসাবো। ধরো এই পজিশনটা আর এই পজিশনটা চুজ করলাম। আর বাকি সব জায়গায় আমার 1 থেকে 5-এর মধ্যে যে কোনো কিছু বসতে পারে। সো এদের জন্য আমার অপশন হচ্ছে 5টা করে। সো 5 5 5 5, সো 5 টু দি পাওয়ার 5, ওকে, ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমার ফেভারে আউটপুট, আর টোটাল আউটপুট হচ্ছে 6 টু দি পাওয়ার 8, কারণ প্রত্যেকটা 6টা অপশন, ডাইসে 6টা রেজাল্ট আসতে পারে, 8 বারে 6 টু দি পাওয়ার 8। সো আমাদের অ্যান্সার হচ্ছে 7C2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 8। সো এটার অ্যান্সার কত আসে দেখি। সো একটা বড় রেজাল্ট আসবে 0.039 সামথিং। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।